This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার চোখ রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকে বড় খবর, অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় আপাতত লোকসভায় দলনেতার ভূমিকায় অভিষেক। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ, দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই আপাতত লোকসভায় দলের নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর ব্রেকিং, মুখ্য সচেতকের পদে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বড় খবর আজকের, লোকসভার সমন্বয় দায়িত্বে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। সিগনিফিকেন্ট। 3 নম্বর ব্রেকিং, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র দ্বন্দ্ব চরমে, মুখ দেখলেই দিন খারাপ যায়। মহুয়াকে তীব্র আক্রমণ করেছেন কল্যাণ। এর আগেও দেখেছিলাম বিভিন্ন সময় তাদের মধ্যে দ্বন্দ্বের খবর সামনে এসেছিল, রাজধানীর অলিন্দে কান পাতলেই। 4 নম্বর ব্রেকিং, রাজ্য সরকারের সঙ্গে পরীক্ষার সংঘাতে ক্যালকাটা ইউনিভার্সিটি। বড় খবর আজকের, 28 আগস্টই পরীক্ষা, সিদ্ধান্ত সিন্ডিকেটের বৈঠকে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্নাতকের পরীক্ষা সিইউর। 5 নম্বর ব্রেকিং, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখা উচিত ছিল, পদক্ষেপ করা হবেই কি সেটা এখনই বলছি না, কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 6 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের, আগস্টের তৃতীয় সপ্তাহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কলকাতা লাগোয়া এলাকায় সভা করতে পারেন নরেন্দ্র মোদী। বড় খবর। 7 নম্বর ব্রেকিং, কোন্নগরে তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্ত দাবি। সিবিআই চাইছেন এলাকার তৃণমূল নেতাই এখন সিবিআই চাইছেন, ভেবে দেখুন একবার। 8 নম্বর ব্রেকিং, খর্দায় একটি বাড়িতে মিলল বিপুল অস্ত্র ভান্ডার, প্রচুর অস্ত্র মিলেছে, 15টি আগ্নেয়াস্ত্র, 905 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বড় খবর আজকের, উদ্বেগের খবর। 9 নম্বর ব্রেকিং, আরো একটা উদ্বেগের খবর, গড়বেতার কাছে রেল লাইনে বিস্ফোরণ রহস্য, অল্পের জন্য রক্ষা পেয়েছে ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস, কারা রেখেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। 10 নম্বর ব্রেকিং, রাহুল গান্ধীকে তিরস্কার শীর্ষ আদালতের। চীন ভারতের জমি দখল করেছে, প্রমাণ কোথায়? সচ্চা ভারতীয় একথা বলতে পারেন না, মানহানির মামলায় মন্তব্য বিচারপতি। ভিজে যাওয়া বর্ষার হাওয়ায় এই দিনটা এলেই বাঙালির পাঁজরে সেই পুরনো ব্যথাটা মোচড় দিয়ে বারবার সেই বেদনা জেগে ওঠে। আমার তো হয়, আপনাদের নিশ্চয়ই হয়। সেই একই ব্যথা চাগার দিয়ে ওঠে যখনই আসে 4 আগস্ট। যতদিন আধুনিক বাঙালির ইতিহাস থাকবে ততদিন কিশোর কুমারের চ্যাপ্টারটা বাঙালিকে মন দিয়ে স্মরণ করতেই হবে, আর বারবার পাতা উল্টে যেতে হবে। সর্বগুণ সম্পন্ন বলে এক কথায় দেখুন কিচ্ছু হয় না, কিন্তু কোনো শিল্পী সর্বগুণ সম্পন্নতার কাছাকাছি যদি পৌঁছে গিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কিশোর কুমার। এত উজ্জ্বলতম উদাহরণ অন্তত এন ম্যাস সাধারণ মানুষের মধ্যে আর নেই, যাকে ভিভিআইপিও কদর করে একেবারে, আবার সমাজের একেবারে প্রান্তিক শ্রেণী তার কাছে গিয়ে বলুন কিশোর কুমার সমান প্রিয়, সর্বজনগ্রাহ্য। কিন্তু তাকে নিছক বাঙালি আবেগে বেঁধে রাখলে বোধহয় তাঁর প্রতি এবং গোটা দেশের প্রতি একটু অবিচার করা হয়। কিন্তু দেখুন উপায় নেই, বাঙালি তার চিরকিশোরকে কিছুতেই অন্য কারো হাতে ছেড়ে দিতে পারবে না। বাঙালি শুধু ভাবে কিশোর বাঙালি, একবারে কুইন্টেসেন্সিয়াল বেঙ্গলি ফ্লেভার যাকে বলে সেটা 16 আনা বাঙালি আনা। থাকতেন মুম্বাইয়ে তো কি হয়েছে, বাড়িতে ছিল আসলে খান্ডোয়া। ঠিক এই মুহূর্তে বাংলা ভাষা এবং বাঙালির হেনস্থার অভিযোগ বাংলার রাজনীতিতে একটা বড় ইস্যু ঝড় তুলেছে। কিশোর কুমারের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে, সেটা কিন্তু আদতে বাঙালিয়ানার শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরায়।
একে মা মনসা, তাই ধুনোর গন্ধ। দিল্লি পুলিশের বিতর্কিত চিঠি নিয়েই কথা বলছি এখন। বিতর্ক চিঠির বয়ানকে ঘিরে। দিল্লি পুলিশের চিঠির এক জায়গায় লেখা হয়েছে বাংলাদেশি ভাষা। ধুনোর গন্ধটা এখান থেকেই পেয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূল বলছে এটা বাংলার অপমান, বাঙালির অপমান। বাংলাদেশি কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশি, তাহলে বাংলার বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে বিজেপি কি দেগে দিচ্ছে? এটাই তৃণমূলের প্রশ্ন। তৃণমূল আরও একটা মৌকা পেয়ে গেছে এখানে। 21শে জুলাইয়ের মঞ্চে বাঙালি আবেগ উস্কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে দেগে দেওয়া হচ্ছে। তারপর এই বিতর্কের ঢেউটা উঠেছিল। এখন যেটা ঝড়ের আকার নিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে প্রতিদিন নিয়ম করে বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সেই জায়গা থেকেই দিল্লি পুলিশের এই চিঠিকে ভোট রাজনীতির অস্ত্র করছে তৃণমূল। এটা কিন্তু ক্লিয়ার। আমরা তো সব কিছুই বাংলায়, কারা কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজ করতে চাই যে এরা বাংলা বিদ্বেষী। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। ভাষা সন্ত্রাস চালু হয়েছে বাংলা এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আমরা তো একটা কথা বলি, সমস্ত বাংলার মানুষ যদি আমরা এক হয়ে রাস্তায় নামি, পালিয়ে কুল পাবে না। বাংলা ভাষার কোট আনকোট অপমান করার জন্য দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। সেটা কালকেই তুলেছে। এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশের ওই চিঠিও গতকালই পোস্ট করেছে তৃণমূল। বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়েই চিঠিটি লিখেছিল দিল্লি পুলিশ বঙ্গভবনকে। কিন্তু বয়ানে বাংলাদেশি লিখেই ভাষা বিতর্ক বাড়িয়েছে দিল্লি পুলিশ। এই বিতর্কে দিল্লি পুলিশের পাশেই যে বিজেপি, মানে রাজ্য বিজেপিও, তা আজ স্পষ্ট করে দিয়েছেন অমিত মালব্য। এক্স পোস্টে অমিত মালব্য লিখেছেন বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছি, এক্স পোস্টে বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই। বিজেপির আইটি সেলের প্রধানের দাবি বাঙালি একটি জাতির নাম, কিন্তু বাংলা বলে কোনো ভাষা নেই। কি বিচিত্র জিনিস বলুন তো। দিল্লি পুলিশ বঙ্গভবনে পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা বলে যার উল্লেখ করেছে তা অনুপ্রবেশকারীদের ভাষা। দিল্লি পুলিশ সঠিক শব্দই ব্যবহার করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই বাংলাদেশি ভাষার উল্লেখ করেছে দিল্লি পুলিশ। ভাষার সূক্ষ্ম ফারাককে অস্ত্র করে দুর্বল চিত্রনাট্য লিখেছেন তৃণমূল নেত্রী। এটা বিজেপি বলতে চাইছে। যা শুনলেন সবটাই অমিত মালব্যের বয়ান। তাতে দুটো বিষয় কিন্তু স্পষ্ট। এক, ভেবেচিন্তে ভুল করে চিঠিতে বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশ কিন্তু লেখেনি। যে অফিসার, বিশেষ করে যে অফিসারের নাম উল্লেখ করা আছে, তিনি যে ভুল করেছেন বা জানেন না বলে এমন নয়, তিনি পরিকল্পিতভাবেই অনুপ্রবেশকারী বোঝাতেই এই বয়ান লিখেছেন। অন্তত এখন এটা স্পষ্ট হয়ে গেছে। দুই, যুক্তি তাই দাঁড়ায়, এর অর্থ দিল্লি পুলিশের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই প্রভেদটা বোঝাতেই লেখা যে বাঙালি, এ রাজ্যের বাঙালি যেভাবে কথা বলে আর তারা যে বাংলার কথা বলছেন, দুটোর মধ্যে একটা ফারাক আছে। এই ভিন্নতাটা দিল্লি পুলিশ বোঝাতে চাইছে। অগ্নিমিত্রা আর শ্রমিকরা প্রকাশ্যেই দিল্লি পুলিশকে সমর্থন করেছেন। এটা উনি ঠিকই বলেছেন, কারণ ওনার নিজের অস্তিত্ব তো মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত লোপ পেয়ে যাচ্ছে। এখন উনি মানে যেখানেই দেখছেন অস্তিত্বহীন দেখছেন। একটু অপেক্ষা করুন না। তাই যদি হয় তাহলে 1 কোটি 1.5 কোটি করে ভোট কাটছেন কেন? বাপের বেটা হলে ভোটটা ছেড়ে দিয়ে করুন না, তাহলে বুঝে নি কত বড় মায়ের লাল আছে। দিল্লির পুলিশ যেটা করেছেন, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকই কথা লিখেছেন। আমার যে বাংলা ভাষা আর বাংলাদেশের যে বাংলা ভাষা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি যে ভাষায়, বাংলাতে যে ভাষায় কথা বলি আমরা পশ্চিমবঙ্গে, সেই ভাষাতে কিন্তু, সেই ডায়ালেক্টে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলে, সেই বাংলা ভাষা কিন্তু আমি বুঝতে পারবো না। যারা বাংলা এবং বাঙালির ওপর হাত দিতে চাইছেন, যারা বাংলাকে নিয়ে একটা ভাষার নামে ব্র্যান্ড করে দিয়ে
যে বাংলা মানে বাংলা নয়, ও একটা কয়েকটা লোক একটা কথা বলে বাংলা। আমিও বাঙালি, আমিও পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু আমি বুঝতে পারবো না। সুতরাং এই যে ফেক ন্যারেটিভ খুব ডেসপারেটলি চেষ্টা করছেন বলার যে বাংলার মানুষ আর বাঙালিকে অপমান করা হচ্ছে, খুব সাবধান থাকুন। বাংলার মানুষ কিন্তু গর্জে উঠছে, এবং বাংলা গর্জে উঠলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে যারা অনুব্রত আরাবুলের বাংলা বানিয়েছে, যারা এই বাংলার অভ্যন্তরে দাঁড়িয়ে আরজিকর থেকে কসবা ল কলেজে মেয়েদের সুরক্ষাকে মাটিতে লুটিয়ে দিয়েছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রেম বোঝাতে গিয়ে 70% হিন্দিতে কথা বলেন, তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় সেই আলোচনা করবার মতো নৈতিক অধিকার অন্তত তাদের নেই। দেখুন, এই বিতর্ক 26-এর ভোটের আগে থামবে বলে মনে হচ্ছে না। চাপানুতোর সপ্তমে উঠবে এবং যত দিন যাচ্ছে এটাই কিন্তু 1 নম্বর ইস্যু হয়ে যাচ্ছে। সে শুনতে যতই পচা লাগুক, কিন্তু রাজনীতির বাইরে একজন আপাদমস্তক বাঙালি হিসাবে অমিত মালব্যের কাছে একটা পাল্টা প্রশ্ন আপনি করতেই পারেন। বাংলা বলে কোনো ভাষা নেই, এই কথাটা আপনি কি করে বলছেন অমিত মালব্য? রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে জয় গোস্বামী যে ভাষায় লেখেন, এমনকি আমরা প্রতিনিয়ত যে ভাষায় লিখে চলেছি, প্রিয় দর্শক আপনারা প্রতিদিন যে ভাষায় লিখে চলেছেন, বাংলা, গোদা বাংলা, বাংলা, সেটা কোন ভাষা? এই যুক্তিটা অমিত মালব্য কেন দিতে গেলেন আমাদের ঠিক মাথায় ঢুকছে না। বাঙালির সঙ্গে কানেক্ট করতে এবং তাদের দলকে মূলত বাঙালির যে ফ্লেভার, 16 আনা বাঙালির দল বিজেপি, এইটা বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার এ রাজ্যে আসেন, এই তো কয়েকদিন আগে ঘুরে গেলেন, আবার অগাস্টের 3য় সপ্তাহে আসছেন, তিনি এখানে এসে বিষ্ণুদের কবিতা পর্যন্ত আউড়েছেন। রবীন্দ্রনাথ তো আউড়েছেনই। সেই কবিতার ভাষাটা কি, এটা জানার খুব আগ্রহ রইল অমিত মালব্যর কাছে। 2026-এর নির্বাচনের কয়েক মাস বাকি থাকতেই আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই দায়িত্বটা কিন্তু সংসদীয় দলের দায়িত্ব। আজ দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, কি সেটা জেনে নিন। আপাতত অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের লোকসভার দলনেতা, আপাতত লোকসভায় সুদীপবাবুর ভূমিকাটা পালন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূলের দলনেতা এখন অভিষেক, এটা কিন্তু আপাতত। সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে বেছে নেন তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন অভিষেক, এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি, এবার জাতীয় রাজনীতিতেও তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে পার্লামেন্টে দলের নেতা হিসেবে কাজ করবেন তিনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগ্য হাতে যোগ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তুলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতা, এটা বিজেপির জন্য আর একটা আতঙ্ক তৈরি হলো। হয়তো দলের মধ্যে অভিষেক ব্যানার্জি গুরুত্বটা বাড়ছে, মমতাপন্থীদের গুরুত্ব কমছে। আজকে যেটা সিনারিটা দেখা গেল, সুদীপ ব্যানার্জি তো মমতাপন্থী, এই সুদীপ ব্যানার্জিকে টিকিট যাতে না দেওয়া হয় তার জন্য সবসময় অভিষেক ব্যানার্জি লাফালাফি করতো। তো বহুদিন ধরে বলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, আমি তো আজকে নতুন বলছি না। যেদিনকে ওনার স্ত্রী বলেছে উনি সুস্থ, সেদিনও আমি বলেছিলাম ওনার স্ত্রী জানেন না, কুণাল ঘোষ জানে উনি অসুস্থ। আমি বলছি তো অসুস্থ, কেন খামোখা আমাকে নিয়ে বিতর্কে জড়ানো হলো? লোকসভায় আপাতত দলের দায়িত্বে যখন দলের নাম্বার 2 মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তৃণমূলে আর একটা বড় ঝটকা, আর একটা বড় কাণ্ড। কি সেটা? মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। ওই অভিযোগে এবং অভিমানে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার সিনিয়রিটি অনেক বেশি তুলনায়। চিফ হুইপের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের মন্তব্য, ভালো ভালো শাড়ি পরলেই বড় কিছু হওয়া যায় না। এটা অবশ্যই মহুয়া মৈত্রের উদ্দেশ্যে। তার কোনো রিয়াকশন নেই। কি আছে চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকে থাকবে। গালাগাল দিচ্ছে যে
তার কালচারটা কোথায় তুমি তো বুঝতেই পারছো। গুরুত্বপূর্ণ কথাটি বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে দলের অভ্যন্তরে দুজনের সংঘাত, দুজনের মতবিরোধ কোনোভাবেই পার্টির থেকে বড় হতে পারে না। কারা সেই দুজন তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে, কোনো পক্ষ তা নিয়ে বাইরে মুখ খুলছে না, কিন্তু আমরা তারপরেই বৈঠকের ঠিক পরেই আমরা যে ছবি দেখতে পাই তা থেকে আমাদের কাছে উত্তরটা স্পষ্ট হয়ে যায়। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়? তাই কামড়ানো যায় না। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? গ্রেফতারের প্রসঙ্গ উঠছে কেন? তার জন্যে ফিরে যেতে হবে সেই এপ্রিল মাসে, তখন থেকেই কিন্তু শুরু। মানে যেটা বলতে চাইছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের দ্বন্দ্ব অন্তত প্রকাশ্যে এসেছিল এবং এখন সেটা একদম কোট আনকোট কদর্য জায়গায় গেছে। ওদিকে দলের নাম্বার 2 হয়ে গেলেন লোকসভায় দলের নেতা। দেখুন তিনি আপাতত হয়েছেন হয়তো, তার আগে একবার শোনাই কল্যাণবাবু ঠিক কি বলছেন। আমি পরে শুনলাম যে বিজয় চকে নাকি কল্যাণের সাথে মহুয়ার প্রচন্ড ঝগড়া হয়। हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया। মহুয়াকে খুবই খারাপ ভাষা ব্যবহার করে কল্যাণ, প্রায় নাকি মারতে যাচ্ছিল। তখন মহুয়া বলে যে আমি তাহলে পুলিশকে রিপোর্ট করছি। পুলিশকে নাকি বলে যে একে অ্যারেস্ট করো। আমি বলতে আমাকে অ্যারেস্ট করাবে? হ্যাঁ, একটা ছেড়ে দাও প্লিজ। মহিলা বলে প্লিজ, ছোট বলে অ্যারেস্ট করাবে। শোনালাম ঠিক সেই সময় কল্যাণবাবুর কি স্টান্স ছিল, কি বক্তব্য ছিল, এবং এই ব্যাপারটাকে প্রকাশ্যে এনে তখন সৌগত রায়, পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন, তিনি কি বলেছিলেন। আর ওদিকে কল্যাণবাবু কি হতাশ। দিনটা কিন্তু শ্রীরামপুরের সাংসদের মোটেই ভালো গেল না। কেন গেল না সেই কারণটা কি জানেন? আমার কি আছে, হতাশের কিছু নেই। হতাশের কি আছে? একজন এমপিকে গালাগাল দিচ্ছে, আর একজন এমপি অ্যাবিউজ করছে। মুহূর্তে আমরা 20 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোডের পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছি। মহুয়া মৈত্র যে সময় তিনি গাড়ি থেকে গাড়ি নিয়ে ভেতরে ঢোকেন, তিনি গাড়ি থেকে নামেন, ঠিক সেই সময় ঘটনাচক্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করছিলেন। মহুয়া মৈত্রকে দেখেই তিনি ঘুরে যান এবং তিনি বলেন, কার মুখ দেখলাম আজকে দিনটা খারাপ যাবে। চরম অসন্তুষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা তার বক্তব্য থেকেই পরিষ্কার। সময় আসুক বলবো, দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। কল্যাণবাবুর অকল্যাণের দিন খারাপ শুধু তার ব্যক্তিগত বিষয় না, তৃণমূলেরই দিন খারাপ হতে চলেছে। আদতে নিজের মধ্য দিয়ে তিনি তৃণমূলেরই যে দিন খারাপ আসছে সে কথাই তিনি বলতে চলেছেন। ওটা ওদের দলের বিষয়, দলের পাঁঠা ওর লেজে কাটবে না মুড়োই কাটবে সেটা ওর দলের নেত্রী ঠিক করবেন, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। আমি ইস্তফা দিয়েছিলাম, ইস্তফা পাঠিয়ে দিয়েছি, যে কারণে ওই ইস্তফা পাঠিয়ে দিয়েছি। তারপরে অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছে একমাত্র, আমাকে বললো তুমি 3-4 দিন এখন একটু তুমি যাবো কাজ চালাও, আবার 7 তারিখে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর দেখা যাবে। তাই জন্য আমি আর কোনো কমেন্ট করছি না। কি হলো যা দেখলেন তাতে কিন্তু চোখ কপালে ওঠার মতোই। এটা হলফ করে বলতে পারি, বড় সড়ো অস্ত্র ভাণ্ডারের পর্দাফাঁস। দেখুন, কোনো প্রত্যন্ত জঙ্গল এমন জায়গা নয়, এটা কাশ্মীর নয়, এটা কোথায় হয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, পড়েও যেতে পারেন অবাক হয়ে। এই বাংলায় এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে, কলকাতা থেকে খুব দূরে নয়, জায়গাটার নাম খড়দা। হয়তো আপনি যান প্রতিদিন কাজের সূত্রে, শহরতলি বলা চলে। সেখানে মারাত্মক কাণ্ড, একটা ফ্ল্যাট, একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পাড়া, সেখানে প্রচুর মানে আমার আপনার মতোই মানুষ বসবাস করেন। সেই ফ্ল্যাটে
একদম পাহাড় সমান অস্ত্র, গুলি, বন্দুক, হাজার রাউন্ড গুলি। চিন্তা করতে পারছেন, কিচ্ছু বাদ নেই। মধুসূদনের অস্ত্র ভান্ডারে মিলেছে কত অস্ত্র, 2 নালা বড় বন্দুক, 380 রাইফেল, 1 নালা রাইফেল, পাইপ গান, মিলেছে 7.2 mm পিস্তল, 2টো রিভলভার, 1 শাটার, 905 রাউন্ড কার্তুজ, মিলেছে প্রচুর পরিমাণে টাকা এবং মুদ্রা এবং যন্ত্রাংশ মিলেছে। রয়েছে 2 নালার অনেক কার্তুজ, রয়েছে 7.2 mm, রয়েছে 9 mm পিস্তলের কার্তুজ, রয়েছে 1 শাটারের কার্তুজ। ঘরের মধ্যেই বাক্সের কাঠের কার্টুনের মধ্যেই কোনো আলমারির মধ্যে এই অস্ত্র রাখা ছিল। সকাল থেকে এই নিয়ে দক্ষযজ্ঞ আজকে কলকাতা এবং শহরতলিতে তো অবশ্যই, যার কেন্দ্রে খর্দার মধুসূদন মুখোপাধ্যায়। দেখা যাচ্ছে কিছুই তিনি বাদ রাখেননি, একেবারে কীর্তিমান। তলে তলে কত খেলা খেলেছেন বলুন তো, আসল তার পেশাটা কি এখন সব বেরিয়ে আসছে। হরদহের রিজেন্ট পার্ক এলাকার প্রতিমা মঞ্জিল অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের এই গ্রাউন্ড ফ্লোরেই থাকতেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করতেন। সেই ব্যবসায়ী একাই থাকতেন, বছর 50 ব্যক্তি একাই থাকতেন। প্রায় 3 থেকে 4 বছর আগে এই এলাকায় তার আসা এবং এখানে ফ্ল্যাট কিনে গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটে তিনি থাকতেন। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে সবসময় এই যে ফ্ল্যাট সবসময় কিন্তু জানলা বন্ধ করা থাকতো এবং ভেতরে সবসময় এসি চলতো। মাঝে মধ্যে বাইরের লোকজন, বহিরাগত লোকজনের যাতায়াত ছিল, কিন্তু সেইগুলি ব্যবসায়িক সূত্রগুলি তারা জানতেন, ফলে কখনো তারা সন্দেহ করেননি। অর্থাৎ সামনে যা চলছিল সেটা স্রেফ লোক দেখানো, চোখে ধুলো দেওয়ার জন্য একটা আই ওয়াশ। ভিতরে ফুলে ফেপে উঠছিল এবং অস্ত্রের কারবার, তাও আবার এইরকম একটা জায়গা। ভেবে দেখুন একবার, ঝাঁ চকচকে একটা আবাসন, সেখানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষের বাস মূলত। সেখানে সবার নজর এড়িয়ে একটা ফ্ল্যাটের মধ্যে এত অস্ত্র জোগাড় করেছে একটা লোক। একটা লোক বললে ভুল হবে, নিশ্চয়ই তার আরও সাগরেদরাও আছে। একটু একটু সন্দেহ যাও বা হয়েছিল, কেউ ততটা গা করেনি যে এখানে এত অস্ত্র আনতে পারে। ঠিক যেমন অর্পিতার ফ্ল্যাট থেকে যখন টাকা বেরিয়েছিল, কেউ বড় বড় হয়তো জিনিসপত্র এসছে, কেউ গা করেনি, আশপাশের যারা মানুষ। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, বাড়ির পাশে যে এরকম একটা ঘটনা হতে পারে আমরা ভাবতেই পারিনি। আমাদের তো সিকিউরিটির কোনো নেই, কোনো সিকিউরিটি নেই। আমাদের এই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয় না, কোনো দিনই ঢুকতে দেওয়া হয় না। আমাদের বাইরেই দাঁড় করে রাখা হয়, কেউ এসে কথা বলে। উনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, এইটুকু অবধি জানি। আমি রাস্তায় দেখেছি, বিভিন্ন সময় মুখ দেখেছি। বাজে একটা ব্যাপার এবং এত আর্মস যা শুনছি আর কি ভাবাই যায় না। এই সমস্ত ঘটনাই আমরা দেখিনি, আমাদের জীবন দশায় দেখিনি। আমার 60 বছর বয়স, আমি দেখিনি কখনো। দেখুন, একজন ভদ্রলোক বলছেন আমার 60 বছর বয়স, এই এলাকায় এতকাল দেখিনি। সত্যি দেখা, এটা কিন্তু কল্পনাই করতে পারবেন না। একটা জিনিস এলে মানুষ যে সন্দেহ হবে, তবে তো সন্দেহটা হবে কিসের ভিত্তিতে? সেখানে তো সবাই যেমন সাধারণ মানুষ বসবাস করেন তেমন করেই বসবাস করে, এবং যথেষ্ট ভালো পাড়া। এতদিন কেউ কল্পনা করতে পারেনি, এবার ঠিক সেটাই হলো। এইটাই আসলে সুযোগ নিয়েছে এই লোক। তারা যা যা দেখলেন বোধহয় এই জীবনে কখনো ভুলবেন না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তেড়ে ফুড়ে আসরে নেমেছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় বিহার যোগ জুড়ে গেছে। প্রবেবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি। ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে। আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ অ্যারাউন্ড 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, অ্যারাউন্ড 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এটা যদি অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র না হয়ে, আগ্নেয়াস্ত্র তো আর নিজে ফেটে যায় না, যদি বিস্ফোরক হতো এই পরিমাণ, তাহলে ভাবুন তো। তার মানে ইন্টারসেপশনটা আগে হওয়া উচিত ছিল। নিশ্চয়ই পুলিশ ধরেছে, সেটা একটা সাফল্য। কিন্তু এতটা এলাকা, এইরকম একটা এলাকায় এত অস্ত্র যারা ঢোকালো, তারা ঢোকালোটা কি করে? এইটা যদি কলকাতার পাড়ায় পাড়ায় বা শহরতলির পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায়, তাহলে তো বাঁচাই দায় হয়ে যাবে। যা যা পেয়েছেন তদন্তকারীরা, তার তালিকাটা কিন্তু লম্বা চওড়া, বলতে বসলে আজ রাতে অন্তত শেষ করা মুশকিল। কি নেই বলুন তো মধুসূদনের ডেরায়? অস্ত্র দিয়ে সাজানো গোছানো সংসার পুরো একদম।
মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মধুসূদন মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এবং দেখা যাচ্ছে যে এই সেই মধুসূদন মুখোপাধ্যায়, মুখে নীল কাপড় দেওয়া, এবং পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত সামগ্রী নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের কাছে একাধিক ব্যাগ রয়েছে এবং একাধিক আগ্নেয়াস্ত্র, টাকা, সেগুলি উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এভাবে ফ্ল্যাটের মধ্যে যে এত আগ্নেয়াস্ত্র, গুলি, বন্দুক রাখা যেতে পারে ভাবতে পারছেন না কেউই। এর আগে ঘরের মধ্যে টাকার পাহাড় দেখেছে বাংলা, অস্ত্রের পাহাড় দেখা বাকি থাকবে কেন? মধুসূদন মুখোপাধ্যায় এই ফ্ল্যাটেই থাকতেন এবং এই চক্রের সঙ্গে ভিন রাজ্যের মুঙ্গেরের চক্রের যোগ রয়েছে এবং পুরুলিয়া থেকে এই সমস্ত সামগ্রী এই মধুসূদন নিয়ে আসতো এবং এই কারবারে সে মহিলাদেরকে ব্যবহার করতো, তেমনটা জানা গিয়েছে। মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে মহিলাদের আসা যাওয়া ঘিরে রহস্য কিন্তু নতুন নয় এবং বিষয়টি এলাকার মানুষজনের নজর এড়ায়নি। ওনার ফ্ল্যাটের আশেপাশের ঘরের লোকেরা বলছে ওনার বাড়িতে নাকি মেয়ে লোক আসা যাওয়া করতো। এখানকার যে ফ্ল্যাটের যে সেক্রেটারি আছে তিনিও বলেছে যে আমরা অবজেকশন করেছি, তার বাড়িতে মহিলারা আসতো। আমি দেখছি ঢুকছে মেয়ে মানুষ, মানে আমাদের বয়সে, আমাদের থেকে ছোট বাচ্চা নিয়ে একা এইভাবে, মানে উনি একেবারে রিসিভ করতো গেট থেকে, তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিত ঘরে। একজন নির্দিষ্ট অনেক অনেক মেয়ে, নির্দিষ্ট না, অনেক অনেক মেয়ে আমি দেখেছি। আমি কেন, আশেপাশের লোকও দেখেছে। দেখেছেন সবাই, কিন্তু ভাবতে পারেননি এমন কারখানা চলছে। পুলিশ সূত্রে খবর, মুঙ্গেরের এক অস্ত্র পাচারকারীকে জেরা করেই মধুসূদনের খোঁজ মেলে। তিনি বরাবর এলাকায় রহস্য মোড়া চরিত্র। অভিযোগ, ফ্ল্যাটের মধ্যে পা রাখতে দিতেন না এলাকার কাউকেই। পাড়ার কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা যেত না। আমরা যখন পুজোর সময়ও আসি তখনও একটু সমস্যা, মানে উনি সবসময় অ্যালাউ করতে চাইতেন না, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু খুব সবার সাথে ভালোভাবে কথা বলতেন, দেখা হলে কথা বলতেন না। নিরীহ লোকই জানতাম, তো আমি তো এই পাড়া না, ও পাড়ায় থাকি, আমি তো এসে সব শুনলাম এরকম ঘটনা। চিন্তা, মানে উনি আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, আমরা তো ভাবতেই পাচ্ছি না। অস্ত্র, টাকা, অ্যান্টিক কয়েন, মানে পুরনো মুদ্রা, অনেক পুরনো মুদ্রা, অস্ত্র তৈরির বা সারাইয়ের মেশিনপত্র ভান্ডারে সব রেখেছিলেন এই মধুসূদন, কিচ্ছু বাদ দেননি। কিন্তু এত কিছু তার পক্ষে একা কোনো মতেই সম্ভব নয়। এটা একটা বড় নেটওয়ার্ক বা চেনের কাজ। শক্তপোক্ত নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিলেন এই মধুসূদন। এবং শুধু খড়দার ফ্ল্যাট নয়, এর আগে তিনি কোথায় ছিলেন সেই সূত্র এসেছে আমাদের হাতে, মানে TV9 বাংলার হাতে। খড়দার আগে তার বাড়ি ছিল পানিহাটিতে, মানে ডেরা বদলেছে, সিম্পল কথা। ড্রাইভিং লাইসেন্সে যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানার সূত্র ধরেই পাওয়া গেছে সেই বাড়ির হদিশ, হয়তো সেখানে ধরা পড়েনি। এবং সবথেকে আশ্চর্যের কথা কি জানেন, সেই সময় এলাকায় নিজেকে তিনি কি বলে পরিচয় দিতেন? বড় বাজারের মশলা ব্যবসায়ী। অস্ত্র কারবারি মধুসূদন মুখোপাধ্যায় খড়দার আগে পানিহাটির একটি বাড়িতে থাকতেন। বছর পাঁচেক সেই বাড়ি থাকার পর সেই বাড়ি অপর একজনকে বিক্রি করতেন। সেই বাড়ির সামনে আমরা রয়েছি, 15 নম্বর উমাচরণ চ্যাটার্জি লেন। এই বাড়ি, এই ঠিকানায় 5 বছর আগে তিনি থাকতেন মধুসূদন মুখোপাধ্যায়। তারপর এখান থেকে সরাসরি চলে যায় খড়দায়। ইনি আগে থাকতেন বারো মন্দিরের ওইদিকে একটা জায়গায়, পানিহাটিরই বারো মন্দিরে। ওখান থেকে উনি চলে আসেন এইখানে উমাচরণ চ্যাটার্জি রোডে এসে এই বাড়িটা কেনেন। এটা পুরনো বাড়ি ছিল। তারপর উনি 5-6 বছর এখানে ছিলেন। আমরা এটা জানতাম যে 2006 না 7 সালে একবার পুলিশ ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছিলো। একটু অন্য টাইপের লোক ছিলেন, ওই জন্য কেউ যোগাযোগ রাখতো না। এই মধুসূদন দীর্ঘদিন ধরেই অস্ত্র কারবার চালাচ্ছে, হচ্ছে 2006-এর আগে থেকে। বর্তমানে আরও বড় হয়ে উঠেছে তার ব্যবসা। সুতরাং এই তার নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব এজেন্ট রয়েছে, নিজস্ব মিডলম্যান রয়েছে, হ্যান্ডলার রয়েছে, যাদের মাধ্যমে সে এই ধরনের অস্ত্রের কারবার চালাতো। মধুসূদন চালাচ্ছে সে নয় বুঝলাম, কিন্তু মধুসূদন সাপ্লাইটা দিত কাকে? ক্রেতা কারা? সে না হয় বিক্রেতা বা মিডলম্যানও হতে পারে। পৌঁছে যেত কাদের হাতে? আমাদের রাজ্যে এখন যা পলিটিক্যাল মার্ডার, এই কয়েক মাসের হিসেব যদি দিই এখানে রাত কাবার হয়ে যাবে। পর 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 পলিটিক্যাল মার্ডার, রাজনৈতিক খুন। যেটা তৃণমূলের স্লোগান ছিল এক সময়, যে বাম জমানায় তারা বলতেন 56,000 না 52,000 তাদের কর্মী খুন হয়েছেন, মানে কংগ্রেস, তখন কংগ্রেস তৃণমূল সব মিলিয়ে। এখন তো তৃণমূলেরই গত কয়েক মাসের যদি উদাহরণ দিই, এই তো কোন্নগর সেদিন হয়ে গেল, আবার তৃণমূলের নেতা CBI চাইছেন। সুতরাং এগুলোর সাপ্লাই চেনটা যায় কার হাতে? কাস্টমার কারা? সেইটা বরং খুঁজুক পুলিশ। মধুসূদনের কীর্তিকাণ্ড যে কত দূর পর্যন্ত ছড়িয়ে, এটা কিন্তু এখন স্পষ্ট। কত দূর পর্যন্ত তার হাত ছড়িয়ে সেটাই তদন্তকারীরা এখন দেখছেন। তবে এসবের মধ্যে রাজনীতি ঢুকবে না, এটা হতেই পারে না। 2026-এর বিধানসভা ভোটের আগে অন্তত আমাদের বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এটা একটা বড় ইস্যু।
শুনুন কি বলছেন রাজনীতিক। এটা তো অলরেডি সামনে ইলেকশন আসছে, তার জন্য অ্যাডভান্স প্রিপারেশন শুরু হয়ে গেছে। মুঙ্গেরে যারা অস্ত্র বানায় তারা সব পশ্চিমবাংলা নিজে চলে আসে। মমতা ব্যানার্জির সেই ঐতিহাসিক বক্তব্য, আরে তুই তো বোমা বাঁধিস, তো সেই রাজ্যে বোমাগুলি, বন্দুক, কার্তুজ এগুলো আবিষ্কার হবে না, কি ফুল আবিষ্কার হবে? খোঁজ নেন, যারা যুক্ত আছে দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একত্র হয়তো ভোট আসবে, আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে, এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? ওখানে যদি কোনো চক্র অন্য রাজ্য থেকে কিছু সমাজবিরোধী অস্ত্র আনে, বাংলায় খারাপ কাজ করে, বাংলাকে খারাপ ধারণা করার জন্য, নেগেটিভ খবর তৈরি করার জন্য পুলিশ খবর পেয়ে সেগুলো যদি উদ্ধার করে, সে তো ভালো কথা। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।